পরিবর্তনটা হয়ে গেল ধীরে ধীরে, এইটা কেন, কিভাবে? এই যে যেটা বলা হলো এই হ্যাঁ, বিষয়গুলো, এবং যেটা আপনি বললেন সেটা তো আমাদেরও এরকম মনে হয় যে বলে প্রচুর ধারা আছে, প্রচুর পথ আছে, এবং সেগুলো সবগুলোর মধ্যে দিয়ে যাওয়া যায়, কিন্তু ওখানে আমার একটা বিকৃত অবস্থা তৈরি হয়ে গেল, একটা মানে ওই বহিঃ সর্বস্ব হয়ে গেল, বা কিছুটা ওই যে যদি এভাবে বলা যায় মানে ঠগ মানুষ সেখানে ঢুকে গেল, যে মূল ব্যাপারটা চাপা পড়ে গেল। এটা মানে এই বিষয়গুলো কিরকম দুটো দিক। একটা দিক তো কথা হলো যে পশ্চিমী শিক্ষার বিষয়টা যেহেতু মেইন স্ট্রিমে পেলাম, তার পিছনে বিভিন্ন পলিটিক্স ইত্যাদি ছিল। ম্যাকলে এডুকেশন এখানে সিস্টেম তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের ক্লার্ক তৈরি করা, তারা উপরে সুপ্রিম জায়গায় বসে থেকে আমাদের সমস্ত ক্ষেত্রে কাটানো, এটাই আর কি। অর্থাৎ কখনো যেন স্বাধীন না হতে পারি, বাহ্যত হলেও এখানে যেন আমরা পরাধীনতা থাকে আর কি, এবং সেরকমই আছি মোটামুটি আর কি। হ্যাঁ, গড় হিসেবে এইটাই তো, এটা একটা দিক। আর আরেকটা হলো বিকৃত হয়ে যাওয়ার বিষয়টা, যাদের নাম তখন হলো প্রাতঃস্মরণীয় যারা ব্রাহ্ম সমাজ বা বিষয়গুলো নিয়ে, অবশ্যই আর কি। এবার তখন এত বিকৃত হয়ে যাওয়ার পিছনে সবেতে এই বিষয়গুলো তো ইন্দ্রিয় রাজ্য থেকে আস্তে আস্তে সূক্ষ্ম রাজ্যের দিকে যাচ্ছে। বা সব জায়গারই এক একটা আবহাওয়া থাকে। আর্মি ট্রেনিং করতে গেলে যখন ট্রেনিং ক্যাম্প করছি যে টাইমের, তার একটা আবহাওয়া আর কি। সাহিত্যের পরিমণ্ডলে গিয়ে 15 দিন অনেক সাহিত্যিকদের সঙ্গে সঙ্গ করছি, আদান প্রদান করছি, একটা আবহাওয়া। আবার অন্য কোনো কিছু ক্ষেত্রে গেলে একটা আবহাওয়া, ওই যে পরিবেশটা কি আবহাওয়া, ঠিক তেমনই এই দিককার আবহাওয়ার বিষয়টা। বেসিক জায়গাটা কীরকম, তন্ত্র, যোগ, জ্ঞান, ভক্তি, কর্ম, দেহতত্ত্ব বা যত রকম বিষয় আছে, সব বিষয়গুলোর একটা জায়গায় কমন, যে বাইরের এই জগতে স্থায়ী আনন্দ নেই। আনন্দ যদি আস্বাদন করতে হয় স্থায়ী বা গভীরভাবে, তৃপ্তি যদি চাই, আমার মনকে বাইরে থেকে গুটিয়ে অন্তর্মুখী করতে হবে। এই ক্ষেত্রে মোটামুটি সবাই একমত। যখনই অন্তর্মুখী করার বিষয় আসছে, শুরুটাই হচ্ছে বিভিন্ন কিছু ডিসিপ্লিন দিয়ে, বিধি, কিছু নিষেধ, যতটুকু না হলে নয়। এখানে বিধি নিষেধ বলতে গেলে খুব আড়ম্বর কচকচি সেটা বলছি না, যেটুকু না হলে নয় আর কি। এবার সেগুলো নিয়ে যখনই ভেতর দিকে আসা, এবার যেহেতু ইন্দ্রিয় রাজ্যেই আমাদের থাকা হয়েছে বেশিরভাগ, এই দিককার টানটা প্রচণ্ডভাবে বাধা দেয় আর কি, স্থূল স্তরে এবং অনেক দূর পর্যন্ত আর কি। কিছু দূর যেতে যেতেই আমরা বিভিন্ন দিকে এদিক ওদিক স্লিপ করে আটকে যাই স্থূল ইন্দ্রিয়ের টানগুলোতে আর কি। এবার এ পথে যাচ্ছি, যেতে যেতে এর মধ্যে আটকে গেছি, কিন্তু না, আমি তো কিছুতেই পাচ্ছি না। তাহলে কি করি, পাচ্ছি না, তাহলে একটা এটা নিয়ে একটা ভেগ ধরি। ভেগ মানে মিথ্যে আর কি, পাচ্ছি না এবং আদবে পারা সম্ভব কিনা সেটাও জানি না আর কি। কিন্তু সেটা নিয়ে একটা ভেতরে এক বাইরে এক, এই নকল শুরু হয়ে গেল আর কি। যে যাকে দিয়ে নকল শুরু হলো তার বয়স মনে করুন 30, 40, 50, 60, 70, 80 ওই পর্যন্ত আর কি। এবার তার যারা অনুসারী হচ্ছেন তারাও ওই নকল পর্যন্ত তো বুঝতে পারছেন, কারণ তারপরের খবর ওনারই নেই। এবার এনারা যারা বোধহয় না মনের এই সমস্ত আবিলতাগুলো থাকে, কিন্তু এগুলো লোকেদের সামনে প্রকাশ করলে হবে না, প্রকাশ করলে সম্মান পাবে না আর কি। এটা কার তরফ থেকে বলা হলো, ওই 81 বছরের যিনি, এই কম বয়সীদের আর কি। না, ও তার মানে এগুলোর থেকে কখনো রেহাই পাওয়া যায় না, এই শুরু হয়ে গেল একটা নকল ধারা আর কি। একদম ভেতরের কথা বলছি, সোজাসুজি ভাবে আর কি। তো এইরকম বিভিন্ন পরম্পরার মধ্যে আর কি, তার মূল কারণটা কি, এই যখনই ইন্দ্রিয় রাজ্য থেকে অতীন্দ্রিয়র দিকে যাত্রা, তখন পদে পদে পতনের বিষয় আর কি। তার কারণ ব্যাপারটাই হলো ওই খাড়াই ওঠার মতো আর কি। এখানে তো বহু রকম পাঁচমিশালি নিয়ে চলে, আর ওই ভেতরের রাজ্যে গেলে তখন তো পাঁচমিশালি আর হয় না। পাঁচমিশালি মানে এখানে আর কি, ওই জায়গাটায় ধারাটা বহু কর্তব্যের মধ্যে আছি, সেটা একটা কর্তব্যের সাথে নিয়ে এবার ভেতরে যেতে গেলে তখন তো মনটাকে একমুখী। এবার রিপোর্ট টানে মন এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় ফেসে যাওয়ার বিষয়গুলো হতে থাকে। তো সেগুলো যারা অতিক্রম না করতে পেরে ওই জায়গাটাই গিট বেঁধে যায়, ওইখান থেকেই নকল ব্যাপারগুলো শুরু হয়ে যায় আর কি। এটা গেল একটা দিক।
সাধন পথে চলতে গেলে, একদম ভাষা ওই শব্দই বলছি, চলতে গেলে পতন হয়ে যাচ্ছে, পতনের পর আর প্রয়াস করে ওখান থেকে এগোনোর চেষ্টা করছেন না, সেখানে একটা। আর কিছু কিছু এদের দেখা দিই, আরে সাধন পথে গেলে তো বেশ একটা সম্মান আছে, বিভিন্ন ধরনের মানুষজন আছেন, এটা দেখে আবার কিছু মানুষ শুরু থেকেই নকল একদল এটাকে ব্যবসার মতো করে লেগে পড়ে না। একেবারে 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 এই একদল সব যুগেতেই আছে আর কি। একেবারে। একদল ওঠা পড়ার মধ্যে দিয়ে একটা, যেমন না 50 বার পড়ে গেলাম, তাহলে বোধহয় এখান থেকে কখনো ওঠা সম্ভব নয়। অতটা মন খোলা নয় যে সেইটা খোলসা করে তার থেকে আরো গভীর জানা মানুষের কাছে খোলসা করবেন যে এখান থেকে ওঠার পথ কি নেই, না আমি পারছি না আমার দুর্বলতার জন্য। যদি আমার দুর্বলতার জন্য না পারি, তাহলে আমি কিভাবে সবল হব, আমার এই দুর্বলতা, এইটা বলার জন্য তো একটা পবিত্র ভেতরের তেজ দরকার, ততটা নেই, খুব মিনমিনে একটা ব্যাপার। তখন মিনমিনে ব্যাপার থাকলেই ওখানে তখন একটা কম্প্রোমাইজ করে নেওয়া আর কি, মানে আপোষ করে নিয়ে এটা ঠিক আছে, বাইরে একটা 50-60 হয়ে গেছে, এবার চলো আমি অন্যান্যদের ভেতরেই পরম শুদ্ধতার ব্যাপারটা আসেইনি আর কি, নকল শুরু হয়ে গেল। আর আরেকটা, যারা শুরু থেকে ইচ্ছে করে নকলের পথে, আমরা যখন এই পথে প্রথম আসা হলো, গুরু মহারাজজিকে জিজ্ঞেস করেছিলাম, এনার কি জিজ্ঞেস করেছিলাম সে সময়, 1996 সালের কথা বোধহয়, খুব সম্ভব আর কি। জিজ্ঞেস করেছিলাম যে গুরু মহারাজজি বিভিন্ন ধারার মধ্যে দিয়ে আসা হয়েছিল, একদম শুরুটাই ইনি প্রথম ধরেছিলেন আর কি, একদম গোড়াটা গিয়ে, তারপর আরও বিভিন্ন জায়গা থেকে। তো বলেছিলেন যে বিভিন্ন পথে দেখলাম যে যেখানেই যাচ্ছি মনে হচ্ছে কোথায় যেন একটা বানানো মেকি আর কি, যেন ওপর ওপর ব্যাপারগুলোই, যেন ভেতরের বিষয়টা একটু যেতে গেলে যেন সেরকম পাচ্ছি না আর কি। তখন যেমন মনে হচ্ছে তো আসল কি পাবো না, তখন উনি বললেন, দেখ, নকল নোট তখনই হয় যখন আসল থাকে, আসল না থাকলে তার নকল হয় না। কাজেই নকল যাদের দেখছিস, সেই নকলের মধ্যেও কোথাও না কোথাও আসল আছেন, যাদের দেখা দেখি নকল বেরিয়ে গেছে, এটা হলো পরের কথা আর কি। যদি খোঁজ আন্তরিক হয়, ভেতরে সেরম তেজ থাকে, ঠিক আসলের সাথে যোগাযোগ হবে আর কি। এই ছিল বক্তব্য আর কি। তো কত সুন্দর দেখুন যুক্তির কথা, নকল নোট তখনই হয় যদি আসল থাকে, আসল না থাকলে কিসের নকল হবে? কার নকল করবে? হ্যাঁ, কার নকল করবে? ঠিক। তো সেরকম। আর এক্ষেত্রে এক কথায় হলো, যেহেতু বারবার ওই ওঠাপড়ার মধ্যে দিয়ে কি একটা সময় পর অনেকেই ধৈর্য হারিয়ে এক একটা জায়গায় আটকে থাকেন আর কি। আটকে থাকলে কি বেশ খানিকটা গুণ আছে তার মধ্যে, কিন্তু একদম ভেতরে আবরণ উন্মোচন হয়ে নির্মল ওই ব্যাপারটা যাওয়ার আগে এখানে আটকে থেকে কি জানি এরপরে বোধহয় হবে না, তখন ওই খানিকটা নকল, কিছুটা ভালো গুণ, এই মিলিয়ে আবার কিছু 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 সম্প্রদায় তৈরি হয়ে যায়। সম্প্রদায় মানে অনেক আর কি, মানুষজনের আর কি। এবার যে মানুষজন ওখানে একত্রিত হচ্ছেন, তার মধ্যে হয়তো অনেকে বেশ নির্মল মনের মানুষ, তারা আবার একটা জায়গায় গিয়ে আর ওনার কাছ থেকে পথ পাচ্ছেন না, তার কারণ উনি তো ওই ম্যাথটা ক্লিয়ার করেননি, ম্যাথের হিসাবে বলতে গেলে। এইরকম বিভিন্ন ব্যাপার রয়ে আছে আর কি। সে একটা অদ্ভুত লীলা বটে এটা, অদ্ভুত লীলা আর কি, অদ্ভুত লীলা বটে। মানে আমার এরকম করে মাঝে মাঝে ভাবতে নিশ্চয়ই কল্পনা, যেটা ভাবতে ইচ্ছে করে যে তর্কের খাতিরে যদি ধরে নিই যে মানুষ জন্মই হচ্ছে এই বিশ্বে বা পৃথিবীতে বা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তাহলে মানুষের তো সৃষ্টিটা হয়েছে এই জন্য যে সেই পরমকে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, মানুষের জন্মটাই তো পরমকে উপলব্ধি করার জন্য, অথচ সেইখানে যাওয়াটা জন্য যে পদে পদে যে পরীক্ষা রাখা হয়েছে বা এই যাত্রাপথটা রাখা হয়েছে, যে লড়াইটা, এইটা কার ইচ্ছা, এইটা কেন করা হয়েছে? আমাকে সেটা অর্জন করতে হবে বলেই করা। হ্যাঁ, এর পেছনে কি রহস্য আছে? হ্যাঁ, সবাইকে অর্জন করতে হবে, অর্জনই করতে হবে, অর্জন না করলে কিছু পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা তো একটা লীলা বটে বটে। মায়া, যে মায়ার হাত থেকে মুক্তি পাওয়া বা মায়ার এটাকে আবরণটাকে সরানো, এই পরীক্ষাটাই বোধহয় এই জীবনের সর্বশ্রেষ্ঠ মানে কাজ আর কি। তাই তো দুরকম ভাবে বলা হয়েছে মহাত্মাদের কাছে, যেটুকু পাওয়া যায় বলার ধরনের, ওই ধরন মানে এখানে স্ট্যান্ড পয়েন্ট আর কি, দাঁড়ানোর জায়গায়। একটা হলো সাধন পক্ষের হিসেবে বলা, সাধন পক্ষের মানে সাধনার দৃষ্টিতে
পুরুষ আকারটাকে মূলে ধরে বলা। এখানে পুরুষ আকারটা নেগেটিভ নয়, পুরুষ আকারটা পজিটিভ হিসাবে, শুদ্ধ মনের পুরুষ আকার। আর আরেকটা হলো কৃপার সাপেক্ষে বলা আর কি। সাধন পক্ষের সাপেক্ষে যদি বলা হয় তখন বক্তব্যগুলো একরকম হবে। কিরকম? যেই যে বিষয়গুলো আসলো, ইন্দ্রিয় রাজ্য থেকে মন যখনই অতীন্দ্রিয় রাজ্যের দিকে যাচ্ছে, বা সোজা উদাহরণ যে খুব খাড়া জায়গা যদি আমাকে পেরোতে হয় বা যেতে হয়, খুব কঠিন, তখন বারবারই পড়ার সম্ভাবনাটা থাকছে আর কি। ঠিক তেমনই ইন্দ্রিয় রাজ্য থেকে অতীন্দ্রিয় রাজ্য মূলের দিকে যেতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তার মধ্যে রেয়ার খুব কম এক আধজন হয়তো কিছু দূর এগোন আর কি, মূল সফলতার বিষয়টা ছেড়েই দিলাম আর কি। এটা হলো সাধনের পক্ষে আর কি। যেহেতু চিন্তা করে দেখুন না, মন প্রতি মুহূর্তে এক সময় একটা ভাবছে, আবার এক সময় একটা ভাবছে, এক সময় একটা ইয়ে করছে, এক সময় সেই মনকে সব জায়গা থেকে ইয়ে করে নিস্তরঙ্গ করে একটা শান্তির মধ্যে ডুবিয়ে অরিজিনালি একজন জীবিত মানুষের শরীরে যদি এরকম মন থাকে, এর থেকে ইউনিক জিনিস বিশ্বে আর কিছু হতে পারে? যে একটা জীবিত মানুষ সমস্ত রিপু টিপু শরীরের মধ্যে রয়ে আছে, সম্পূর্ণভাবে সুস্থ, অথচ মন ব্যালেন্স। এটাই তো সব থেকে অলৌকিক ব্যাপার আর কি আসলে দেখলে, যদি সত্যি হয়। একেবারে। এবার সেই দিকে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম বিষয়গুলো, এটা একদিকের। অর্থাৎ যত উৎকৃষ্ট বা চূড়ান্ত বিষয় হবে সেখানে ওঠা পড়া সংঘর্ষ এই ব্যাপারগুলো তত বেশি হবে, আর তত বেশি বলেই ওটার কদরও তত বেশি আর কি লক্ষ্যের। এটা সাধন পক্ষের হিসেবে। আর কৃপার হিসেবে যদি বলা যায় তখন আর এই প্রসঙ্গ নয়, তার লীলা, যদি ঈশ্বর তার লীলা তিনি বিভিন্নভাবে সাজিয়ে রেখেছেন আর কি, যে তার দিকে যাওয়ার প্রেরণাও তার, যাচ্ছেন যিনি তার মধ্যেও তিনি সেজে আছেন অজ্ঞানী মূর্খ হিসেবে, বারবার উঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন যিনি তিনি, আবার যিনি অসফল হয়ে একটা জায়গায় আটকে আছেন তিনিও সেই তিনি, আবার এর মধ্যে থেকে এক আধজন কিছু দূরে এগিয়ে যাচ্ছেন তিনি, আবার যিনি মূলে পৌঁছচ্ছেন তিনিও সেই তিনি আর কি। ওই সিনেমার মতো আর কি। সিনেমায় এদিকে হিরো আবার এদিকে ভিলেন, সব কিছু, কিন্তু পুরো ব্যাপারটা ওই ডাইরেক্টরেরই সাজানো ব্যাপারগুলো, যদি ধরি ডাইরেক্টর আর কি। এই এত রকম না হলে ভালো লাগবে না তো। এইটা হলো লীলা বৈচিত্র্য। সেই জন্য বলা হয় ঋষিমুনিদের পুরনো হিসেব যদি ধরা যায়, জোসও করে, একদম এই কথাটাই আছে, জোসও করে কারো যদি ব্রাহ্মী স্থিতিটি হয় বা ব্রহ্মজ্ঞানের বিষয়টা কারো ভেতরে উদয় হয়, তারপরে লীলাতত্ত্ব ধারণ হওয়ার অধিকার আসে। তার আগে পর্যন্ত প্রাকৃত মনে লীলাতত্ত্বের পবিত্রতাই ফোটে না আর কি, কল্পনা হয়, মানে আসল ব্যাপারটা ফোটে না আর কি। একটা দিকের প্রসঙ্গ আসলো এই আর কি। ওই জন্য রাধাকৃষ্ণ তত্ত্বটা সাধারণের জন্য নয় এরকম বলা হয়। হ্যাঁ, তার কারণ কি? সাধারণ বললে সাধারণ স্ত্রী পুরুষ এটা কল্পনা করে এর বাইরে তো মন যাবে না। এবং সাধারণ স্ত্রী পুরুষ মানে আনুষঙ্গিক বিভিন্ন ভাবনা তার সাথে। এবার সেই আনুষঙ্গিক ভাবনাগুলো নিয়ে যদি মনন করি, আমার মন ঊর্ধ্বগামী হচ্ছে না অধোগামী হচ্ছে, সেটা মাপলেই অনেস্টলি নিজেরাই বুঝতে পারবো যে আমি কেন ধারণ করতে পারছি না আর কি। এটাই হলো বিষয়। আরও যদি সাধারণভাবে বলি, ওই জায়গা থেকে আরেকটু সাধারণভাবে বলি, এই যে যত রকম, এই যে জায়গাটা জয়দেব বা মানে পার্শ্ববর্তী যে স্থানে, এই পুরো জায়গাটাই তো, এই জায়গাকে গুপ্ত বৃন্দাবন বলে বলা হয় শুনেছি। এবং জয়দেব পদ্মাবতী বা এনাদের যে সাধন ধারা প্রণালী, সেটার পিছনে তো একটা রহস্য রয়ে আছে। তো সারা ভারতবর্ষব্যাপী যত রকম সাধন ধারা রয়ে আছে এখন পর্যন্ত, সব সাধন ধারাগুলো যদি সেভাবে দেখা যায় মূলত দুটো ভাগ। একটা হলো একক, একা এ পথে চলা, একটা হলো যুগল। একক আর যুগল। এবার একক সাধনা করে কেউ সিদ্ধি লাভ করলেন, একদম সোজা কথায় বলি আর কি, যদি সেই পরম প্রাপ্তিও হয়। এবার যেহেতু শরীরটা আছে, যতক্ষণ শরীর আছে, শরীর নিয়ে তার শরীর রিলেটেড একটা সংস্কার ভেতরে সামান্যতম থাকে, আর এটাই স্বাভাবিক আর কি, এটা কোনো অস্বাভাবিক নয়। তার সিদ্ধির ওই শান্তির স্থিতিকে ভঙ্গ করে না আর কি, মুক্তির ক্ষেত্রেও কোনো বাধক নয় আর কি, যদি কারোর মধ্যে ঘটে আর কি। তথাপি সূক্ষ্ম সংস্কার থাকে। সূক্ষ্ম সংস্কার কীরকম? যদি কেউ মাতৃ শরীরধারী সাধন পথে চলে সিদ্ধি লাভ করেন আর কি, একা আত্মজ্ঞানের স্থিতিতে স্থিত হলেন, ভেতরে সমতার জায়গায় দাঁড়িয়ে আছে মনটা আর কি, তথাপি পিতৃ শরীরধারী অর্থাৎ পুরুষ শরীরধারী, তার উপস্থিতিতে তার যেমন স্বাভাবিকতা
থাকা উচিত, অন্য মাতৃশরীরধারীদের ক্ষেত্রে যেমন থাকা যায়, এই ক্ষেত্রে কোথায় যেন সামান্য একটা কিন্তু টান থাকবে, মানে ভাইস ভার্সা পিতৃশরীরধারী পুরুষ শরীরধারীর ক্ষেত্রেও সেই একই রকম আর কি দেখা গিয়েছে এটা আর কি। মানে এখানে স্থূল কোনো ভাব খারাপ নয়, কিন্তু সামান্য একটা নিয়ন্ত্রণের একটা হালকা লাগাম থাকবে, এটার পিছনে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, খুব সামান্য হলেও আর কি। কেন এখানে স্থূল রিপুর ব্যাপার থেকে তো মুক্ত হয়ে গেছে মন, হ্যাঁ, নির্মল আত্মানন্দে ডুবলে স্থূল রিপুর প্রভাব হয় না। এক কথায় সোজা বক্তব্য হলো এইটা আর কি। কদাচিৎ প্রারব্ধের হিসাবে ওই ফ্ল্যাশের মতো সামান্য একটা প্রভাব হয়ে আবার ঝট করে আবার ওই আত্মশান্তিটাই চলে আসে, এটাই হলো মূল বিষয়। যেহেতু পেছনে কর্তাভাব যদি গলে গিয়ে থাকে, ওই সমাধির আনন্দে ভরপুর হয়ে থাকে আর কি, যদি হয় এইটা আর কি। এবার কিছু কিছু মহাত্মাদের মধ্যে দেখা গেছে যারা এই দেহতত্ত্ব সাধনের মধ্যে যাওয়ার পরে ওই দিকের আত্মশান্তি এবং যেটা নিয়ে সামান্য কিন্তু স্পার্কিং, এখানে স্পার্কিং মানে স্থূল অর্থে নয়, যে অ্যাভয়েডিং টেন্ডেন্সি, যে একজন সিদ্ধ মহাপুরুষ তার উপস্থিতিতে, সিদ্ধ মাতা তার উপস্থিতিতে কোনো পুরুষ মানুষের শুনছেন আর কি, হ্যাঁ মহাপুরুষ, ওই যে আচ্ছা ঠিক আছে বাবা বসো, সবাই আসলে বলা হবে। এবার আরও পুরুষ মহিলা সবাই আসার পর তখন বলা হলো, একটা স্বাভাবিক আর কি। আবার এদিকে ইনি সিদ্ধ মহাপুরুষ, কোনো মাতা এসছেন বয়স, হ্যাঁ মা বসুন, আরও কয়েকজন মানুষ আসলে তবে বলা হবে। পিছনে খুব সূক্ষ্ম স্তরের শরীর সংক্রান্ত একটা হালকা সংস্কার, স্থূল টানের নয়, বিপরীত। ওই যে সাধনকালে যে দূরে থাকা দূরে থাকা দূরে থাকা দূরে থাকা এই একটা অভ্যাস অনেস্টলি হয়েছিল, তার একটা দূরে থাকার একটা হালকা মানে সংস্কার তখনও রয়ে আছে আর কি। যতদিন শরীর থাকে এটা থেকেই যায়, এটাতে তার মুক্তির ওই শান্তিতে অসুবিধা হয় না, কিন্তু সংস্কারটা থেকে যায়। আবার এই জায়গা থেকে যদি কেউ দেহতত্ত্ব সাধনের মধ্যে প্রবেশ করেন, তখন সেখান থেকে যদি সিদ্ধি লাভে হয়, অবশ্য এইটার বিষয়টা হলে তখন এটা পরিষ্কার হয়, তখন ওই সংস্কারটাও পরিবর্তন হয়ে যায় আর কি। এই জন্য বেদান্তের যেটা মুক্তি, তন্ত্রের উচ্চ স্তরে বেদান্তের মুক্তিটাকে স্বীকার করা হয়নি আর কি। স্বীকার করা হয়নি মানে নেগেটিভ সেন্সে না, বলা হচ্ছে যে এর পরেও যতক্ষণ অষ্টপাশ আছে ততক্ষণ সেই পরমাত্মার আনন্দ বা পরমহংস অবস্থার আনন্দ আস্বাদন হয় না আর কি। তখন ওই সংস্কার ক্ষয়ের বিষয়টা, মূল ভূমিটা পাওয়া গেছে, এটা খুব সূক্ষ্ম স্তরের কথা আর কি। আত্মজ্ঞানের ভূমিটা পাওয়া গেছে, কিন্তু তাতে এত মগ্নতা থাকবে এই সংস্কারগুলো গলে যাবে। সংস্কার মানে ছাপ আর কি মনের, এইরকম আর কি। তন্ত্রের বাবা উৎসটা বোধহয় সবচেয়ে প্রাচীন। তন্ত্রের বিষয়ে সেইরকম ঐতিহাসিকভাবে তো ঘাটাঘাটির সুযোগ হয়নি, হবে নিশ্চয়ই। তাই মনে হয়, মানে ব্যাপারটা দেখে তাই মনে হয়। আর আদিম সমাজের থেকেই মনে হয় ইতিহাস শিক্ষা। আর তন্ত্রের যে সাধারণ যেগুলো মারণ উচ্চাটন বশীকরণ, সেগুলো তো এগুলো অনেক খুব স্থূল স্তরের বিষয় আর কি। এখানে তন্ত্র মানে তন থেকে আর কি, তার মানে শরীর, সেই থেকে তন্ত্র, এবং তারই চূড়ান্ত অবস্থায় ভেতরের মানে ক্ষুদ্র যেগুলোকে শক্তি বলে মনে করি, সেটার সাথে ওই বিরাট শক্তির একতা আর কি, সেই ঐক্যটাকে আবিষ্কার করাই হলো তন্ত্র আর কি, সোজা কথায় বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। শিবের যে রূপকল্প, সেইখানে বোধহয় প্রাচীনত্বটা অনেকটা বোঝা যায়, মানে এগুলো তো বদলাই না, প্রথার মতো থেকে যায়। তো শিব তো এই যে শ্মশানে থাকা, তার যে সমস্ত সঙ্গী, হ্যাঁ, বা তার যে বাহ্যিক আচরণ, সেগুলো তো অনেকটা মানে আদিম পর্যায়ের সাথে মানে সাযুজ্যপূর্ণ। এবং তার যে মানে সিদ্ধি বা তার যে জ্ঞান, যেটা শুনেওছি যে তন্ত্র শিব থেকেই সৃষ্টি এরকম, তো সেখান থেকেই মনে হয় যে এখান থেকেই বোধহয় উৎপত্তিটা। পরবর্তীকালে হয়তো মানে বেদান্তে তার প্রভাব হয়েছে আর্যদের মধ্যে, এটা হতে পারে, এবার আমার মনে হয়, জানি না আমার ধারণা কতখানি সত্যি নাও হতে পারে। যাই হোক, এগুলো নিয়ে মানে চিন্তা করার মানে এত প্রাসঙ্গিক কথায় আসলো সেই হিসেবে। কালক্ষেপ করার কোনো মানেই হয় না, কারণ আমাদের এত স্বল্প সময় নশ্বর জীবন যে এই সব ভাবতে গিয়ে আসল কাজ হবে না, করছেও না, এগুলো থেকে দূরে থাকাই ভালো। তবে বেদান্তের জ্ঞান অত্যন্ত উচ্চ পর্যায়ের ভাবা যায়, মানে একদম সায়েন্সের মতো, বিজ্ঞানের মতো। ওই যে একটা
করেছিলাম একটু, ওই দৃগ্দৃশ্য বিবেক, ওই হু এম আই এর অনুসন্ধান, ওই ওনার কার একটা টেক্সট, ওটা বৃহদারণ্য স্বামী নাকি একজন 7ম শতাব্দীর, ওই একদম স্থূল জায়গা থেকে মানে ভেতরে যেতে 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 এই আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে যাওয়ার একটা দ্রষ্টা আর দৃশ্য। বেদান্ত তো বিভিন্ন রকমের উপস্থাপনা আছে, তাই না? বেদান্তের মূল বিষয়টা কিরকম, একদম প্রথমে এই যেটা বলছেন সেটার সাপেক্ষে আর কি, অনুভূতির দিকে যাওয়ার জন্য যে একদম প্রামাণিক যেটা আর কি প্রমাণ অনুযায়ী প্রথমে তং পদার্থের শোধন করা হয়। তং মানে তয় ব অনুস্বার, তং তং পদার্থের শোধনের সহজ কথা হলো এটাই, এই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং অহং এরই মধ্যে বিশুদ্ধ আত্মচৈতন্য বা আত্মতত্ত্ব রয়েছে। এই সবগুলোর মধ্যে অনুস্যুত, অনুস্যুত মানে এর মধ্যে মিলেমিশে একাকার হয়ে আছে, যেমন দুধের মধ্যে মাখন বা ঘি। বিশেষ প্রক্রিয়ার দ্বারা তাকে যেমন বের করতে হয়, এইখানে বিশেষ প্রক্রিয়ার দ্বারা এর মধ্যে থেকে ধীরে 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 আবরণ সরিয়ে সরিয়ে সরিয়ে, অজ্ঞানের ভ্রান্তির আবরণ সরিয়ে সরিয়ে ওই শুদ্ধ দৃশ্য থেকে পৃথক দ্রষ্টাকে চেনা হয় আর কি। দ্রষ্টাকে সমার্থক শব্দ সাক্ষীও বলা হয়। তো এই দৃগ্দৃশ্য বিবেক হলো এর, দৃগ্দৃশ্য বিবেক হলো বেদান্তের এখানকার শব্দ। দৃগ্দৃশ্য বিবেকের সমর্থনে গীতার 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিভাগ যোগ, এটা হলো প্রামাণিক, ওইটাকে সাপোর্ট করছে গীতার এখানে 13 অধ্যায়, অর্থাৎ 13 নম্বর অধ্যায়। নাম কি? প্রকৃতি পুরুষ বিভাগ যোগ। কোনো কোনো জায়গায় নাম পাল্টে গিয়ে জড় চেতন বিভাগ যোগও হতে পারে, কিন্তু মূলত ওইটাই শব্দ, কিন্তু সব মানে একই। কিরকম বিষয়টা? প্রকৃতি পুরুষ বিভাগ যোগ বা দৃগ্দৃশ্য বিবেক। প্রকৃতি হচ্ছে এখানে দৃশ্য, আর পুরুষ হচ্ছে ওই দৃক অর্থাৎ দ্রষ্টা আর কি। শব্দ দুটো পাল্টে গেছে শুধু আর কি। বিভাগ যোগ, কিভাবে পৃথক করা যায়, ওখানে ওইটাই পেয়েছেন। শরীর প্রতিনিয়ত পরিবর্তনশীল, বৌদ্ধিক প্রক্রিয়া দিকে শুরু হয় ধীরে 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 অনুভূতির দিকে যাওয়ার জন্য। এটা আমরা সবাই জানি, শরীর পরিবর্তনশীল। ছোটবেলায় যে সময়কার স্মৃতি আছে, বয়সে 10 বছর 15 বছর বা আরও আগের যদি কারো স্মৃতি থাকে, 8, 9, 7, 6, সেই সময় থেকে নিয়ে আজকে শরীরটা পাল্টে পাল্টে গেছে, স্ট্রাকচারটাই পাল্টে গেছে অন্যরকম। কিন্তু দেখা যাচ্ছে এই স্ট্রাকচার পাল্টালেও আমি কিন্তু এই স্ট্রাকচারটার মধ্যে তখন যেমন ছিলাম এখনো ভেতরে আমি ভাবটা আছে। যদি খেয়াল করি, আমি যে ফিলিংসটা আর কি, আমি যে ভাবটা 8, 9, 10 বছর 15 বছর যে স্মৃতি বা ওই তখন আমি ফিলিংসের যে স্মৃতিটা এখন আছে, এখনো দেখছি সেই আমি ভাবটাই আছে, শুধু ওপরের এই কভারটা পাল্টে গেছে আর কি বয়সের সাথে সাথে। এইটা আচ্ছা, 6 বছর 7 বছর 8 বছর 9 বছরের ওই সময়কার যদি মনের খেয়াল থাকে কারো, মনের একটা সার্বিক গঠনটা কিরম ছিল তখন খেয়াল করলে হয়তো কিছুটা মনেও পড়ে যেতে পারে। 9 বছর 10, 12, সেই থেকে নিয়ে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে মন বহু অভিজ্ঞতা লাভ করে একটা আলাদা অভিজ্ঞতার একটা স্টোরেজ হয়েছে যদি ধরি। কিন্তু ওই স্টোরেজের মধ্যে, স্টোরেজ তৈরি হওয়ার আগেও ওই সময়ও আমি ভাবটা ছিল, এর মধ্যেও ছিল এবং এখনো আছে। এবার এর মধ্যে একটা স্টোরেজ তৈরি হয়েছে আর কি, যেন বহু জমা হয়েছে আর কি অভিজ্ঞতাগুলো। তাহলে মনটাও পাল্টে গেছে, মনটাও আমি নই, শরীরটাও আমি নই। যদি শরীরটা আমি হতাম তাহলে ওই আমি যে ফিলিংসটা ওটাও তো এখন অ্যাজ ইট ইজ আছে, কিন্তু উপরের এই খোলাটা পাল্টে গেছে। খোলাটাই যদি আমি হতাম, খোলা পাল্টে গেলে আমি ফিলিংসটাও তো পাল্টে যাওয়ার কথা ছিল, সেটা তো পাল্টায়নি। মনের ক্ষেত্রেও তেমন, মনটাই যদি আমি হতাম, মন তখন আর এখনের মন তো এক নয়। অনেক আবেগ তখন জানতামই না,
মাঝখানে বহুভাবে জানলাম, তার সাথে বহু অভিজ্ঞতা, কিন্তু ওই সময় আমি এর ভেতরে ভেতরে ওই চলতে থাকা আমি, এবং এখনও আমি, সেটা রয়ে আছে কিন্তু এ থেকে, কিন্তু আলাদাভাবে কখনো দেখিনি, বা এভাবে যে দেখাও হয় সেটাও জানতে পারিনি কোনোভাবে। এটা গেল মনের ক্ষেত্রে। দ্বিতীয়, তারপরে তৃতীয় যদি ধরি বুদ্ধি। বুদ্ধি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ করে বোঝা আর কি, এটা নিশ্চয়াত্মিকা বৃত্তি আর কি, ওটাকে বলে। তো তখনের বুদ্ধি আর এখনের বুদ্ধি যে আলাদা সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, বহু অভিজ্ঞতার কাটছাট করে ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে বুদ্ধিটাও পাল্টেছে, কিন্তু সেই আমি ভাবটা কিন্তু একই রকম আছে ভেতরে ভেতরে আর কি। আচ্ছা, তাহলে দেখি অহং ভাবটা ছোটবেলায়, হ্যাঁ তখন অহং ভাবটা এইভাবে কাজ করতো, এখন আবার মাঝে মাঝে আবার এরকম ভাবে প্রভাবিত হতো, পরে এখন আবার এরকম হচ্ছে। কিন্তু এই সব ব্যাপারগুলোর মধ্যে কোথায় যেন একটা আমি ভাব যেন একটা আলাদা অ্যাজ ইট ইজ রয়ে আছে। অহং ভাবটা কখনো প্রশংসা করলে খুব খুশি হচ্ছে, আবার নিন্দা বা মনের বিরুদ্ধে কথা হলে মুখে কিছু না বললেও ভেতরে দুঃখী হচ্ছে, ভেতরে একজন কেউ সেটা ফিল, হ্যাঁ সেটা ফিল করছে। এই যে সুখী হয়ে প্রসন্ন হয়ে যাওয়া, আবার দুঃখী হওয়া, আবার মুষড়ে পড়া, পুরো ব্যাপারটা টের পাওয়া যাচ্ছে। তো টের পাওয়া যাচ্ছে মানে টের পাওয়ার জন্য একটা কেউ আছে, চেতনার কেন্দ্র ধরতে হবে। এটা আমার যুক্তিতে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে শরীরের মধ্যে ইন্দ্রিয় টিন্দ্রিয় সবই ধরে নিলাম, মন, বুদ্ধি, এমনকি কর্তা ভাব বা অহংকার ভাব, এই কোনোটাই আসলে আমি নই। এই সবগুলো টের পাওয়া যাচ্ছে। তাহলে টেরটা কার দ্বারা পাওয়া যাচ্ছে? যদি প্রশ্ন করি, উত্তরটা হবে টের তো আমারই দ্বারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমি পাচ্ছি। আমি যদি টের না পাই, অন্য কেউ টের পায়, অন্য কেউ টের পেলে সেটা তো আমার জানার কথা ছিল না। তার মানে অন্য কেউ বলে যেটাকে ভাবছি সেটাই অরিজিনালি আমি। যুক্তি এই পর্যন্ত নিয়ে যায়। তো এই যাওয়াটা ওই সন্ন্যাসের পর এই বেদান্ত অনুসরণ করতে করতেই গুরুকুলের সেবা, গুরু নির্দেশ পালন করার বছরের পর বছর এটার উপরে মানে তাদের ধ্যান ধারণা এবং বিচার করা হয় আর কি। তখন এক সময় এই জ্ঞানটা পরিষ্কার হয়ে যায় যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহং থেকে পৃথক চেতনাটাই আমি। এটা পরিষ্কার হয়ে যায় মানে কি, তখন আর এটা কেবল ইন্টেলেকচুয়াল বিষয়, যেন আমি অনেক বুঝে নিলাম আমার এই স্তরেই একটা স্থিতি হয়ে গেল, সেরকম নয়। তখন ওই স্তরটাতেই আমার স্থিতি, এটা আবিষ্কার হয়ে যায়, আর ওতেই মনটা দাঁড়িয়ে যায় আর কি। এখন যেমন এখানে দাঁড়িয়ে ওই বিষয়ে বুঝলাম, ওটা যেন একটা আবছা গৌণ, কিন্তু আমার মেন জায়গা এটাই, আর তখন ওটা মেন জায়গা হয়ে যায়, এটা গৌণ আর কি। এই হলো সাধনা, সেবা, এবং তার সাথেই পথে গেলে পার্থক্যটা এটা হয় আর কি। এটাও শেষ নয়, এটা তং পদার্থের শোধন হলো শুধু, যে শরীরের মধ্যে জীবাত্মাকে কিভাবে পৃথকভাবে চেনা গেল, এটাও বুদ্ধির হিসেবেই। এইটা যদি কারোর মধ্যে হয়, তারপর সমাধির সংকেত দেন মহাত্মারা আর কি। যদি যার ইয়েতে তিনি যদি সমাধিপ্রাপ্ত মহাপুরুষ হন, তখন তিনি সমাধির সংকেত। এখানে শাস্ত্রে কোনো বলা নেই যে এই প্রক্রিয়া ওই প্রক্রিয়া, ওখানে বিশেষ সংকেত, একটা শব্দই হতে পারে সেখানে, কারো ক্ষেত্রে অন্যরকম কোনো ইশারা হতে পারে। সেটাতে কি ওই জায়গায় এত কিছু বোঝা হলো, বোঝার পরও যে আমি বুঝলাম যে এই সব থেকে আমি পৃথক। এই আমি বুঝলাম, এই বোঝার জন্য তো একটা আমি এবং তার পেছনে বুদ্ধিটা থাকছে। সেটা যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু ওই প্রতিযোগিতা থাকছে। আমার পাশে আরেকজন বোঝা মানুষ বসে আছেন, আমারই সাথী, একই গুরু শিষ্য, সতীর্থ আর কি। তার বোঝাটা বেশি, আমার বোঝাটা কম। ওই যে প্রতিযোগিতার জায়গাটা কিন্তু এখনো আছে, ওটা পেরোতে পারিনি, ঠিক আছে এই পর্যন্ত। এই জায়গারও বাইরে যেতে গেলে এইবার তখন ঝাঁপ দেওয়ার পালা আর কি। ঝাঁপ মানে সেই সীমাহীনে জীবাত্মার মিলে যাওয়ার বিষয়। তখন সংকেত যেটা দেওয়া হয়, যেটা যার জন্য যেটা বোঝেন দেন, সেই সংকেতটা ধরে ওই কর্তা ভাবটা এইবার সীমাহীন পরমাত্ম চেতনায় একবার গলে যায় আর কি। গলে গিয়ে সেটা কয়েক ঘন্টা পর বা কয়েক দিন পরও সেই মানুষটার আবার এই ভূমিতে গিয়ে ওটা হতে পারে, সেটা তার প্রারব্ধের উপর নির্ভর করে। উঠে আসার পর ওই যে প্রতিযোগিতা যেটা ছিল, যে সূক্ষ্ম বোঝার পরও একটা প্রতিযোগিতা, মান সম্মান ব্যাপারগুলো নিয়ে, সেটা থেকে মুক্ত হয়ে গেছে। তার কারণ যে আমিকে ওই বিচার বিশ্লেষণ দ্বারা বোঝার চেষ্টা করা হচ্ছিল, এইবার ওই আমির মধ্যে কর্তাভাব গলে গেল একবার, মানে ডুব দিয়ে এবার ওখানকার স্বাদ নিয়ে এসছে আর কি। তো স্বাদ নিয়ে আসলে আর ওই তর্কাতর্কি, প্রতিদ্বন্দ্বিতা, এই ব্যাপারগুলো থাকে না। তার আগে পর্যন্ত সূক্ষ্ম প্রতিদ্বন্দ্বিতা থাকে। এরকম দেখেছি আমাদের ওখানে, নাম করছি না, আমাদের বয়স একটু কম ছিলেন আর কি, মানে অগাধ পণ্ডিত আর কি জাগতিকভাবে আর কি। এখানে কলকাতা ইউনিভার্সিটিতে যারা দর্শন পড়ান, মানে 25 বছর থেকে পড়াচ্ছেন, সেইরম
যারা দর্শন পড়ান, তারা কাশিতে গিয়ে যাদের কাছে ওখানকার যারা মানে 45-50 বছর থেকে দর্শনের বিশেষ বিশেষ বিষয় পড়াচ্ছেন, তাদের কাছে যারা যান, এখানকার প্রফেসর ওনার কাছে গিয়ে আরো পরিপক্ক হওয়ার জন্য এনাদের ভুল ধরতেন। আমি যার কথা বলছি তার বয়স তখন 26, 27, 28। ওই 30, 40, 50 বছর থেকে যিনি ওখানে বসে দর্শনের বিষয় পড়াচ্ছেন, তাকে महाराज जी एक इस जगह पे कुछ कहना है। बोले हाँ बोलो। मेरी दृष्टि में ये जगह पे ये ना हो कि इस जगह पे ये होने का है। তখন আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ সত্যি তো, আজকে আমি 45 বছর ধরে এই বিষয়ে সত্যি বুৎপত্তি লাভ হয়েছে আর কি। কলকাতার প্রফেসর গিয়ে তার কাছ থেকে এবার তার ভুল ধরিয়ে দিচ্ছেন আর কি, এইরকম একজন মানুষ আর কি। তো সেই মানুষ যার কথা বলছি, কম বয়সী, বিশেষ বুদ্ধির আর কি, তো তাকে আমাদের জ্ঞানপথে গুরুদেব বলেছিলেন আর কি, স্বামী রামানন্দ সরস্বতী বলেছিলেন, बोले तुम ये शास्त्र चर्चा से विराम लेके अब अंतर्मुखी हो जाओ, क्योंकि ये शास्त्र चर्चा ही तुम्हारे लिए बाधक है। এইটা তাকে ওই আমি বোধের বাইরে হাজার বিচার বিশ্লেষণ করে নিয়েছে, কিন্তু বিচার বিশ্লেষণ করার পরও তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা তো বুদ্ধিতেই। এবার বুদ্ধি যেখানে আছে সেখানে একটা আলাদা ভেদ তো আছে, যে আমি বুদ্ধিমান, আমার পাশের মানুষ কম বুদ্ধিমান, এটা নিয়েই তো দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এবার সেই বুদ্ধিটা যতক্ষণ ঈশ্বরীয় চেতনায় না ডুবে যাচ্ছে, ওখানকার আনন্দর সুগন্ধ নিয়ে না পেরোচ্ছে, ততক্ষণ তো ওই একাকার ব্যাপারটা হচ্ছে না, আনন্দের জোয়ার আসছে না আর কি। হ্যাঁ, তো ওনাকে এরকম বলেছিলেন। তো বিষয়টা হলো ওই আর কি, ওই পরের বিষয়টা হলো মূল। সাধারণত এখন যত কিছু এই বেদান্তের বিভিন্ন আমরা ইউটিউবে দেখছি, বিভিন্ন যেখানে যত প্রবচন হয় তং পদার্থ শোধন পর্যন্ত, অর্থাৎ বিচার বিশ্লেষণ করে শরীর মন বুদ্ধি কর্তা থেকে পৃথক আমি আত্মচৈতন্য, এটা বুদ্ধিতে একজনের থেকে একজন খুব ভালো করে বুঝে আছেন, কিন্তু পিছনে কিন্তু বুদ্ধির প্রাধান্যটা রয়েই আছে। যে বুদ্ধি থেকে আমি পৃথক, এইটা বুঝলেও বুদ্ধি তো, বুদ্ধির বিশ্লেষণ করেই তো। তার মানে বুদ্ধি যেখানে বুঝছে, তার পিছনে কর্তা ভাবটা সেখানে লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তে টেনে আবার নিচে নামিয়ে আনতে পারে রিপুর স্থূল টানের মধ্যে, সে তো গলে যায়নি একবার। এই পার্থক্যটা থেকে যায়। এইটা প্রথমটা তং পদার্থের শোধন, দ্বিতীয়টা তৎ পদার্থের শোধন। তৎ পদার্থের শোধন মানে এই পরমাত্মভাবে এই ছোট্ট আমি বোধের যে ব্যাপারটা, সেটাও মিলে যায়। বাবা এই যে লজিক্যাল একটা জার্নি তো, হ্যাঁ 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 অনেকটাই হ্যাঁ, তা এর মধ্যে সাধনা সেবা আছে, এইখানে কি মানে ভক্তি এবং সমর্পণ এর কোনো ভূমিকা কোন জায়গা থেকে সেই জায়গাটা, একটা তো যুক্তি তো একটা শেষ হলো, তার তো যুক্তি তো ছাড়তেই হচ্ছে, এইখান থেকে তারপরে তার বাহনটা কিসের মধ্য দিয়ে হবে, মানে আসল রাস্তাটা কিরকম হয় এই ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা, তারপরে সেটা তো আবার একটা তো আমাকে লজিক ছেড়ে দিতে হচ্ছে। লজিক ছেড়ে দিলে তো আমাকে আরো একটা কিছু ফ্যাক্টরের উপরে অবলম্বনটা কি হবে আর কি। চাই এই ক্ষেত্রে কিরকম হয়, আসল যেটা একদম বেদান্তের বিশুদ্ধ প্রক্রিয়া বলছি আর কি, তো বিভিন্ন দুরকম বলা হলো। এবার যেটা হয়, ওখানে গেলে কি হয়, ওখানে এই লজিকগুলো প্রথম দিকে দেওয়াই হয় না আর কি। প্রথম দিকে একদম যারা উপলব্ধিপান মহাপুরুষ, তারা একদম লজিকের বিষয়গুলো একদম গোপন করে রেখে প্রথমেই বলেন, তুমি এই পথে এসছো, আচ্ছা বাড়ি থেকে অনুমতি আছে, ঠিক আছে, যেটা আশ্রমের বিষয় সেই হিসাবে বলছি, ওখান থেকে মূলটা নিয়ে নেবেন আপনার। অনুমতি আছে, মা বাবার অনুমতি পেয়ে চলে, তাহলে আজ থেকে এখানে তোমার নিশ্চয় বলে, হ্যাঁ রাত্রে 10টায় শোয়া, ভোর 4টেতে ওঠা, এইটা নিয়ম আর কি। আর কিচ্ছু না আর কি, আর কিছু বলাও হচ্ছে না। 10টার সময় ওইটুকু শুধু খেয়াল রাখা হচ্ছে। দেখা যাচ্ছে 1 মাস করার পর দেখা যাচ্ছে প্রত্যেক দিনই করেছে, একদিন উঠতে পারেনি, জিজ্ঞেস করেছে আমি আজকে উঠতে পারিনি, ঠিক আছে এটা ভুল হয়েছে, কোনো বিষয় নেই, আগামী দিন থেকে ঠিক করো। যেই 1 মাস হয়ে গেল, তখন এইবার তুমি সন্ধ্যের সময় এই আরতিতে এসো। আবার দেখা যাচ্ছে কতদিন কিছু বলা হচ্ছে না, যে কোনো সময় ঝট করে ডেকে নেওয়া হচ্ছে, কেন বললেই মেন্টাল সেট আপ তৈরি হয়ে যায়। এখানে মেন্টাল সেট আপ তৈরি হতে না দেওয়া আর কি, নির্বিকল্প দিকে যাওয়ার হলো মূল ব্যাপারটা হলো এটা আর কি। কেন এখানে আমি লজিক্যাল দিকে যেতে গিয়ে আবার একটা লজিক্যাল সেট আপ তৈরি করে নিচ্ছি, ওই সেট আপটাই আবার শেষে গিয়ে চূড়ান্ত বাধা হয়ে দাঁড়ায় আর কি। তো এই ক্ষেত্রে
হ্যাঁ তুমি এটা করতে থাকো আর কি। এবার এখানে সেট আপ কেন তৈরি হচ্ছে না, এখানে ওই তার 10টায় শোয়া আর 4টায় ওঠাটা তার মূল নয়, গুরু নির্দেশ পালন করাটাই মূল। ঠিক যে কোনো সময় গুরু বলতে পারেন যে তুমি কালকে সকাল 10টায় উঠবে আর কি, ঠিক 4টায় উঠলেও আসবে না, ঘুমিয়ে থাকবে, পড়ে থাকবে আর কি। যদি আগে আসো তাহলে পানিশমেন্ট হবে আর কি, সাজা হবে আর কি। বলে কী ব্যাপার গুরুদেব এরকম বললেন, সাধুদের তো এরকম এত দেরিতে ওঠা উচিত না। ও তুমি এটা বললে, তাহলে তুমি যাও। তুমি গুরু হিসেবে যখন এসেছো আর কোনো কথা হবে না, সমস্ত লজিক বিশ্বের সব শাস্ত্র একদিকে হাঁটাও, আর এখানে হ্যাঁ অথবা না করবে কি করবে না। এর পিছনে রহস্য কি, ওই নিজে বুঝে নেব তার ওই সংস্কার শেষ মানে ব্রহ্মলোক পর্যন্ত ওই নিজে কর্তা ভাবটাই তো থেকে যাবে। হাজার দেবদেবীর দর্শন হলো, পিছনে ওই কর্তা ভাবটা থেকে যাচ্ছে, আর সেই পরমাত্মার মধ্যে মেলা হচ্ছে না তো। শুরু থেকেই একেবারে শুরু থেকেই ওইটা আর কি। ওইটা। এইবার দেখা যাচ্ছে অনেক দিন করতে করতে 6 মাস, তার সাথে দুটো একটা, হ্যাঁ তুমি ব্রহ্মচর্যের বিষয় জানো, হ্যাঁ কি এই জানি, ঠিক আছে এইভাবে চলবে আর কি। দেখো 6 মাস চলার হলো, ঠিক আছে তুমি শুধু এই সময় এসে 10 মিনিট নাম করবে, টাইমটা কি এই টাইম, দেখা যায় ঠিক ওই টাইমে আসছেন কিনা। ওই করতে 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 1 বছর 1.5 বছর করতে 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 পুরনো যে মনের মধ্যে খালি স্মৃতি কল্পনা হতে থাকে না, এটা স্মৃতি পুরনো আবার কল্পনা, এটা এটা একটু একটু করে কমছে। মনের যে অলসতা ঢিলেমি বা আমি একটা হনু এই ভাব দেখানোর টেন্ডেন্সিটা কিছুটা কিছুটা কমছে, একটু মনের মধ্যে স্থিরতা এসেছে। বছর 1.5-2 হয়ে যাওয়ার পর তখন দেখা যায় পাঠ হচ্ছে, ওখানে পাঠ আগে থেকেই হচ্ছে, পাঠে কখনো বসতে বলেন, বলে এবার তুমি চাইলে বসতে পারো বিকেল 5টা থেকে 5:30, ওই আধ ঘন্টা আর কি। তো পাঠে বিশেষ কিছু বলা হচ্ছে না যে তুমি এটা শোনো, এটা ধরা হবে, অন্যান্যদের সাথে বলা হচ্ছে আগে কি ব্যাপার আমাকে ধরা হচ্ছে না। কোনো একদিন গিয়ে আমাকে কিছু বলা হোক, ও তার মানে এই এই লেভেলে সারেন্ডার আসেনি। বলা হবে ঠিক কোন সময় হবে না হবে সেটা তো যিনি বলেছেন তিনি তো একদম খুঁটিনাটি মানে পালস বিটের বিচার করেন তিনি আর কি, সব বোঝা আছে, মানে অনুপরমাণু স্তরের তার গণিতটা আর কি। বলছে ও তার মানে এই লেভেল, ঠিক আছে ঠিক আছে। তো তখন তাকে শব্দ দিয়ে বলতে হলো তুমি শোনো, সময় মতো বলে দেওয়া হবে। আরেকজন যিনি আরও শ্রদ্ধালু আর কি, তার পাঠ্যে বসতে বলা হয়েছে, হ্যাঁ পাঠের প্রত্যেক দিন এসে আন্তরিক যে বসে আছেন, যে একটা মেকানিক্যালি বসে আছেন তা না, তার ভেতরে নিষ্ঠাটাই গুরুদেব বলেছেন বসতে, ওটাই আমার চূড়ান্ত আর কি। তো এবার বসে আছেন, বোঝার চেষ্টা করছে, হয়তো কিছু বোঝা যাচ্ছে, বেশিরভাগই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। গুরুদেব দেখলেন হ্যাঁ ও চোখে দেখে বলে হ্যাঁ একটু শ্রদ্ধালু। আরেকজন দেখেন না ভেতরে প্যাচ করছে, বিভিন্ন রকম করছে, বললেন না ওর সময় লাগবে। আমরা দেখে ও শ্রদ্ধালু কিন্তু একটু ঢিলেমি ব্যাপার আছে, ঢিলেমি, তাহলে তোমার এই কাজগুলোর মধ্যে তুমি একটু লেগে থাকো। ওটা ওকে বলা হচ্ছে না যে এইগুলো লেগে, কিছুই লাগতে ঢিলেমিটা একটু করো। এবার কাজের মধ্যে প্রবল লেগে থাকছে না, তোমার কাজ কম করো, কাজ কমিয়ে দাও, তো সেবা দরকার নেই। ও দেখে সেবা ছাড়া বুঝতে পারছে না, বলে না ওটা তোমার পক্ষে ক্ষতিকর, তুমি বসো। কার জন্য কখন কিরকম টানা, এটা একটা মারাত্মক হিসেব আর কি। এই হতে হতে যেই মনটা ব্যালেন্সে গেল, এবার গুরু নির্দেশই মূল, তখন ইতিমধ্যে মন অনেক তামসিকতা থেকে মুক্ত হয়ে গেছে, চাঞ্চল্য অনেকটা স্থির। এইবার তখন বলছেন যে শরীর পরিবর্তনশীল, দেখো ছোটবেলায় এমন ছিল, এখন কি একই আছে না পরিবর্তন হয়েছে, এর মধ্যে তুমি কি এক আছো না পাল্টে গেছো, এটা ভেবে এসে উত্তর দেবে 3 দিন পরে, তার আগে তুমি বুঝলেও বলবে না, শুধু এটা। আবার অন্যান্য কাজ 3 দিন পরে এসে, কারণ একদিন হঠাৎ করে একটা কিছু মনে হলো বলে দিল, আবার তারপর দিন একটা, এই যে হঠাৎ হঠাৎ এইটা আধ্যাত্মিক ক্ষেত্রে বলা হয় না, ধীর স্থিরভাবে, কেন তার তো পরম উপলব্ধির জন্য সেই জন্য প্রিপারেশনটা ওই রকম ভাবে আর কি। 3য় দিনের মাথায় হ্যাঁ গুরুদেব শরীর তখন থেকে ঠিক আছে, এবার তুমি দেখো মন আর একটু গভীরভাবে বসো আর কি, একটুখানি হালকা ইশারা দিয়ে বসতে বসতে দিয়ে সেবা করছে, দিয়ে ধীরে ধীরে, বেশি বাইরের তো কোনো কথা নেই, শুধু মন যদি কাজ করে ওই দিকেই কাজ করছে, আর এদিকে সেবা, পুরনো স্মৃতিগুলো আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে, কল্পনার চাঞ্চল্য কমে যাচ্ছে, নেই সেভাবে। এবার এনার্জিটা ভেতরে খেলছে, আর সত্যি তো মনটাও তো পরিবর্তনশীল, তখন ওই এক একটা জায়গায় দাঁড়াচ্ছে একটু একটু করে আর কি। এইভাবে জার্নিগুলো হয় আর কি, ধীরে ধীরে ধীরে। একসময় বলে যে একসময় দেখা যায় না মন পর্যন্ত বুঝেছেন কিন্তু অহং পর্যন্ত বোঝেনি, কিন্তু অন্যের কাছ থেকে শুনে এসে গুরুকে বলে দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। গুরু দেখতে আরে তো মিথ্যে বোঝা আছে, বললেন না তুমি এখন এটা বলো না, ঠিক আছে, ওকে কিছু বলা হলো না, তুমি থাকো, সময় মতো বলা হবে। বেশ কিছুদিন যেতে যেতে আরো 1.5 বছর পর মনের মলিনতা আরো গেল, তখন আরেকটু শুদ্ধতা এলো।
এবার দেখে তৈরি হয়েছে। আগে যে কথাটা 1.5 বছর আগে যে সমাধানটা দিয়ে দিয়েছিল তোতাপাখির মতো, ওটা তো মিথ্যে ছিল। এইবার তৈরি হয়েছে ওটা শোনার আর কি। তখন গুরুদেব বললেন, দেখো এরপরে এটা চিন্তা করে দেখো। হ্যাঁ, চিন্তা করছে, ওই চিন্তাটা কোন ট্র্যাকে যাচ্ছে গুরুদেব বুঝতে পারছেন আর কি সেই সময় আর কি। হ্যাঁ, চিন্তা এই ট্র্যাক থেকেই ঢুকছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, তুমি এটা কিছুদিন পর বলো, আপাতত চলুক। এইরকম আর কি। এটাও আমি খুব তাড়াতাড়ির জন্য স্থূলভাবে বললাম, অনেক অনেক সূক্ষ্ম হিসেব আর কি এখানে, অরিজিনাল হিসেবে এরকম আর কি। তারপর এই হতে হতে যখন দেখা গেল একদম শব্দের দিয়ে যদি বলি, এক সময় ওই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কর্তা ভাব থেকে পৃথক আমি শুদ্ধ চৈতন্য, এই মানে পরোক্ষ জ্ঞানটা যখন পরিষ্কার হলো, তখন সংকেত দেওয়া হয় সমাধির। কেন, ওই জ্ঞানের জায়গাটায় দাঁড়ালে এইবার সংকেতটা তিনি হজম করতে পারবেন। তার আগে পর্যন্ত শুধু শব্দ বা শব্দার্থ বুঝবেন আর কি। আর শব্দার্থ দিয়ে তো সমাধিতে সংকেত হিসেবে কাজ করবে না, তার পালস বিট ধরতে পারবেন আর কি। পালস বিট ধরলে সেটা নিয়ে এবার ওই সীমাহীন ঈশ্বরীয় চেতনায় ডুবতে পারা যাবে আর কি। এইরকম বিচারের পথগুলো আর কি। ওই যে একটা প্রসঙ্গ আসে আপনার ওই বিষয়টার সাথে হয়তো আশপাশে যাবে, ওর কাছাকাছি হতে পারে। একবার রাজা জনকের কোনো কাজে যাজ্ঞবল্ক্য প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছিলেন যে তুমি বর চাও। রাজা বলেছিলেন যে আমি সময় মতো চেয়ে নেবো, আপনি যদি অনুমতি দেন। তো সময় মতো এক তখন আজকে আমি চাইতে চাই যদি আপনি কিছু প্রণাম করে যেভাবে বিধি অনুযায়ী বলেন। কি চাও? ব্রহ্ম জিজ্ঞাসা করতে চাই, আত্মা বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, এবং আপনি দয়া করে ততক্ষণ আমাকে বলবেন যতক্ষণ না আমার তৃপ্তি না হয় ভেতরে। যথার্থ জিজ্ঞাসুর এটাই তো ভাব, ভেতরের তৃপ্তিটাই তো মূল, ওটাই তো চঞ্চল করে রাখে মানুষ। তো তখন উনি প্রথমে জিজ্ঞেস করেন আর কি, যাজ্ঞবল্ক্য ঋষি আর রাজা জনক। এখানে রাজা জনক জিজ্ঞাসু, একজন যিনি চাইছেন ওই পরম প্রাপ্তির জিজ্ঞাসা যার জেগেছে আর কি। একদম শব্দটাই এরকম। দিবা মানে দিবসে আলো কি, অর্থাৎ দিনে আলো কি, দিনের বেলা কোনটা আলো, কিসের আলোতে জগৎ প্রকাশিত হয় আর কি। যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন, দিবা ভাগে বা দিবসে ভাস্করই আলোর উৎস। এটাই, তার আলোতেই জীব সকল আলোকিত হন এবং সমস্ত ব্যবহার হয়ে থাকে, সংক্ষেপ এটা। তারপর নিশাকালে আলো কি, আবার প্রশ্ন করতে হয়। যাজ্ঞ বললেন চন্দ্রমাই আলো, যার প্রকাশে সমস্ত কিছু আলোকিত হয়, ইত্যাদি ইত্যাদি, এই করে বিস্তৃত। ইনি বলছেন তাহলে চন্দ্রমা এবং ভাস্কর এই উভয়ের অনুপস্থিতিতে আলো কি? অগ্নি প্রকাশ, অর্থাৎ অগ্নি হলো আলো, যে অগ্নির প্রকাশেই সব ব্যবহার হয়, অগ্নিরই এই বর্তমান রূপ হচ্ছে এইটা। এগুলো ভাস্কর, চন্দ্রমা, তারপর অগ্নি। তারপর আবার জিজ্ঞেস করছেন, ভাস্কর, চন্দ্রমা এবং অগ্নি এই তিনের অনুপস্থিতিতে আলো কি? এইবার ডাইমেনশন চেঞ্জ হবে আর কি, পরিবর্তন হবে আর কি। তখন বলছেন এই তিনের অনুপস্থিতিতে শব্দই আলো। এইবার আলোর মানেটা অন্যরকম হবে। আলোর সূক্ষ্ম অর্থ কি? আলো কোনো কিছুকে জানতে বা জানাতে সাহায্য করে। হ্যাঁ, দৃশ্য করে দেয় আর কি, দৃশ্যমান করে দেয় আর কি। তাহলে সার কথা, আলো কোনো কিছুকে বুঝতে জানতে বা টের পেতে সাহায্য করে। তাহলে শব্দ কিভাবে আলো হচ্ছে? বলছে যে ঘোর জঙ্গলের মধ্যে তুমি দিক ভুলে গেছো, কোনো জায়গায় রয়েছে, বহু দূর থেকে কোনো আওয়াজ নিরন্তর শোনা যাচ্ছে, তুমি সেরকম দেখতে পাচ্ছ না আবছা, কিন্তু খুব খেয়াল করলে বুঝতে পারবে যে আওয়াজটা কোন দিক থেকে আসছে, সেদিকে হয়তো লোক রয়েছে, সেটাকে লক্ষ্য করে ধীরে 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 একটু ভুল হলেও খুব খেয়াল করলে একসময় ওইদিকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ দিক নির্ণয় করা গেল, একটা দিকের তো জ্ঞান হলো, হুঁশ হলো, সেইটাও এক স্তরের আলোই, স্তর ভেদ হয়ে গেল আর কি। তারপরে প্রশ্ন, শব্দের অনুপস্থিতিতে আলো কি? তারপরে শব্দের অনুপস্থিতিতে বুদ্ধি প্রকাশ, প্রকাশ মানে আলো আর কি, বুদ্ধি প্রকাশ। কোনো একটি স্থানে বসে থাকা হয়েছে, একদিকে
আগুন জ্বালানো হয়েছে আর একদিকে বরফের চাই রাখা হয়েছে, চোখ বাঁধা আছে। এদিকে আগুন, আগুনের তাপে বুদ্ধি দিয়ে বুঝে নিচ্ছি যে এখানে নিশ্চয়ই কোনো গরম কিছু আছে, আগুনের কিছু সোর্স রয়েছে। আর এদিকে ঠান্ডা, বুদ্ধি দিয়ে বিচার করে বুঝছি, বিশ্লেষণ করে যে এদিকে ঠান্ডা ইয়ে রয়েছে। কাজে বুদ্ধি কিন্তু এখানে আলোর কাজ করলো, মানে জানিয়ে দিল, টের পাইয়ে দিল, তার মানেই আলো। তারপর বলছেন যে বুদ্ধিরও অনুপস্থিতিতে আলো কি? তখন বলছেন, তিনি বলছেন আত্মাই আলো, আত্মা স্বয়ং প্রকাশ, অর্থাৎ আত্মা নিজেই আলো আর কি, যেখানে বুদ্ধিও লাগে না। কিরূপভাবে? তখন বলছেন ঘোর অন্ধকারে তুমি বসে আছো। আমি অন্য জায়গার সাথে একটু মিশ্রিত করে বলছি মূল বিষয়টা। ঘোর অন্ধকারে বসে আছো, তুমি নিজেকেও দেখতে পাচ্ছ না, কিন্তু কখনো কি ওই ঘোর অন্ধকারে মনে হয় যে আমি নেই, আমি এখানে অনুপস্থিত? এটা কিন্তু মনে হয় না, তার জন্য কোনো প্রমাণেরও দরকার পড়ে না। আমি আছি, আমার অস্তিত্বই প্রমাণ, অস্তিত্বই টের পাইয়ে দিচ্ছে আমি আছি। অস্তিত্ব মানে তো টের পাচ্ছি যেটা আর কি। অর্থাৎ আত্মা স্বয়ং প্রকাশ, আত্মা নিজেই একটা হুঁশ আর কি, সেন্স। তার সবের অনুপস্থিতিতে আত্মার আলোতেই সব কিছু হয় আর কি। যেমন কিরকম ছোট্ট একটা জিনিস আমরা হয়তো শুনছি বা চুপচাপ বসে আছি, ঝট করে বুদ্ধিতে কোনো একটা পরিকল্পনা উঠলো, পরিকল্পনাটা ওঠার আগে যে খালি অবস্থা ছিল সেটাও চেতনার আলোতে টের পাওয়া যাচ্ছে। পরিকল্পনাটা আপনা আপনি উঠলো, একটা স্ফুরণের মতো আর কি, একটা বুদবুদের মতো উঠলো, ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে টের পাওয়া যাচ্ছে। ভেতরে পরিষ্কারভাবে বোঝার আগে যেন ওটা টের পাওয়া গেল, তারপর হয়তো বাইরে বললাম বা না বললাম, কিন্তু টের পাওয়া যাচ্ছে কিন্তু আত্মার আলোতেই। পরিকল্পনাটা মনের একটা চিন্তা, সেটা আসার আগেও জায়গাটায় চেতনার আলো ছিল, যে আলোতে বুঝছিলাম যে সেখানে অন্য কোনো চিন্তা ছিল না, সেটা ওঠার পর আবার সেই আলোতেই বুঝলাম যে সেখানে একটি এলো, আবার চলে গেল, বা রইলো বা আরো এলো। এই সবই টের পাওয়া যাচ্ছে আত্মার আলোতে, কারণ আত্মা নিজেই মানে আলোক স্বরূপ বা আর কি, হ্যাঁ, স্বয়ং প্রকাশ। এইরকম ভাবে বোঝা হয় আর কি। এটা দিনের পর দিন এইভাবে করতে 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 তখন ওই আত্মার আলো বিষয়, ওই মনটাকে বলা হচ্ছে না অন্তর্মুখী হওয়া, ইউটার্ন করে আত্মাভিমুখী হওয়ার জন্য এগুলো দিনের পর দিন চর্চা আর কি। মানে এই চর্চাটা আবার একটা হয় হাফ হার্টেডলি চর্চা, আরেকটা কারো মৌলিক খোঁজ আর কি, এটাই চূড়ান্ত। তখন তার ওই খোঁজ করতে করতে কি সম্পূর্ণ মনটা একাগ্র হয়ে সেখানেই যেটা যেটা আবিষ্কার হয় সেখানে মন দাঁড়িয়ে যায় আর কি। এই সাধনের ভাবের সাথে যখন করা হয় তখন যেটা যেটা আবিষ্কার হয় সেটা আর কোনো কেবল চর্চা বা কালচারের বিষয় নয়, সেটা আমার এক একটা আবিষ্কার আর কি, সেখানে দাঁড়িয়ে গেল মন আর কি। আর দাঁড়িয়ে গেলেই তখন জীবনের মধ্যেও তার একটা প্রভাব চলে আসবে, সেই স্তরের সমতার প্রভাব দেখা যাবে আর কি। এই হলো সাধনের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স করা হচ্ছে, হ্যাঁ শুধু বোঝা, হ্যাঁ, মানে উপলব্ধি আর কি, হ্যাঁ, আস্বাদনের। একটা হলো যে আত্মা সাক্ষী বা দ্রষ্টা, এটা বলতে থাকা, আরেকটা সাক্ষী দ্রষ্টার ওই ভাবটার মধ্যে ধীরে ধীরে মনটা দাঁড়াচ্ছে এবং নির্লিপ্ততা আসছে আর কি তার মধ্যে। এটাও অনেক মানে সময় পর্যন্ত ওই বুদ্ধিরই ইয়ে থাকে, ওটার থেকে একদম পিওর ইয়ে হওয়ার জন্য মানে যখন তৈরি হয়ে যায় প্রস্তুতি, তখন ওই সমাধির দিকের সংকেত আর কি। সমাধি মানে যেখানে যে বুঝলো যত কিছু করলো সে সব গলে গিয়ে এক দিব্যতাই থেকে যায় আর কি। অনেক রকম ব্যাপার আছে, এগুলোই সমাধি হয়ে যাওয়ার পরও সামান্য সামান্য সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো কিভাবে গলবে তার জন্য বিভিন্ন মহাপুরুষরা, এরকম দেখা গেছে অনেক পরমহংসদের যে বাচ্চাদের সেই জায়গায় সমাধির ব্যাপারটা হয়ে গেছে, ওইটা যেন সমাধিটা যেন স্বাভাবিক হয়ে যায় আর কি, মানে 24 ঘন্টা স্বাভাবিক হয়। ছোটো ছোটো বাচ্চাদের সাথে আছে, খেলনা নিয়ে খেলছে, সেটা কিন্তু বানানো নয়, ওই ভেতরে ওই পরমাত্মার আনন্দের শান্তিটা রয়ে আছে, সেইটা হৃদয়ের মধ্যে ধারণ করে এদিকে ছোটো ছোটো বাচ্চাদের সাথে থাকলে কি হালকা যে কিন্তু কিন্তু সামান্য সামান্য একটা আছে, সেটাও কোথাও চলে গিয়ে এক নির্মল আনন্দের হিসেবে আর কি। সেই জন্য মানে উপলব্ধিবান মহাপুরুষ ধরা না দিলে কোনোভাবেই চেনার কোনো উপায় নেই আর কি। কোনোভাবেই ভালো মন্দ ধ্যান ধারণার ওখানে ধর্মাধর্ম সমস্ত মানে শ্রাদ্ধ হয়ে যায় আর কিছুই থাকে না।
শুধু ভেগ ধরে তাদের থাকতে হয় লোকেদের সমাজে, লোকেদের মতো মিলে আর কি, এটা আসল ঘটনা আর কি। এই জন্য মানে ওই লোকনাথ বাবার কাছে কেউ কোনো ভালো উপদেশ চাইতে গেছেন, হঠাৎ তাকে গালিগালাজ করেছেন আর কি। বাবা খাবার কাছে কেউ হঠাৎ তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। আবার পরে কেউ সেরকম ইয়ে না, ওই পাশে ঘুমোচ্ছে, তাকে এই আয় রে বয় আমার সাথে খা। তার পিছনে কি মনটা দেখছেন তো ভেতরে এইরকম আর কি। বক্রেশ্বরের একজন সাধক ছিলেন অঘরী বাবা, অঘরী বাবা। তিনি আচ্ছা। ওরকম মানুষকে ঘেঁষতে দিতেন না, মানে একেবারে মানে তাকে তিরস্কার করে তাড়িয়ে দিতেন। তো যারা ধৈর্য ধরে দিনের পর দিন যেত তাদের সাথে উনি শেষে কথা বলতেন। সবসময় বুধ হয়ে থাকতেন, এরকম শুনেছি অনেকে স্মৃতিতে বলেছে, আমার ঠাকুরদা বা তার আগে বলেছেন আর কি। সাহস করতেন, শ্মশানেই থাকতেন।